ধর্মীয় অনুষ্ঠানে সংখ্যালঘুদের গিয়ে কি বোঝালেন যে আমি তোমাদের সঙ্গে আছি, আমি রাম বিরোধী, আমি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী, আমি সিএ করতে দেব না। পরিষ্কার দাঁড়িয়ে বলুন না যে আমি হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার বিরোধী। সংখ্যালঘু মহলায় গিয়ে দাঁড়িয়ে বললেই হয়। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি রাজনীতির কথা বলছেন, সিএ এর কথা বলছেন, এনআরসির কথা বলছেন, আবার কমন সিভিল কোড বিল পর্যন্ত পৌঁছে গেছেন। সময় যখন আসবে, যদি দেশের মানুষ চায়, ওই কমন সিভিল কোড বিলও হবে। বিজেপি যেটা বলে, যেটা স্বপ্ন দেখে, সেটা করে দেখায়, আর কোনো বাধা এখানে মানা হবে না। মানুষ আমাদের শক্তি দিয়েছে সিএ কার্যকর করবার, মানুষকে সঙ্গে নিয়ে সিএ কার্যকর করা হবে। আর যারা বিরোধিতা করবে সেই বিরোধিতাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। কোন সরকার যদি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে প্রথমে সরকারটাকেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বিজেপির নেতারা ইডি সিবিআই কে দিয়ে তৃণমূল নেতাদের ফোন করাচ্ছে, ভয় দেখাচ্ছে। বেছে বেছে ইডি সিবিআই কে দিয়ে তৃণমূলের নেতাদের ফোন করানো হচ্ছে, বিজেপি এর পেছনে রয়েছে। আমি তো জানি তৃণমূল কংগ্রেসের নেতারা গভীর রাতে বিজেপি নেতাদের ফোন করছে, দিল্লিতে ফোন করছেন, কেউ আবার লখনৌতে ফোন করেছেন পরশুদিন, গোপনে দেখা করছেন বিজেপি নেতাদের সঙ্গে। এখানকার কিছু আমলারা ফোন করছেন, বিজেপি নেতাদের ফোন করছেন, দিল্লিতে যোগাযোগ করছেন। আমরা তো এটা শুনেছি, উনি হয়তো এটা শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা বাংলায় লড়াই করছি বিজেপির সঙ্গে, একটা ভোটও যেন তৃণমূল ছাড়া অন্য কোথাও না যায়, সরাসরি প্রায় হুমকি দেওয়া, একটা ভোটও যেন বিজেপি তৃণমূল ছাড়া অন্য কোথাও না যায়। না, এখন তো সংখ্যালঘুদের মনে রাখতে হবে যে তারা কতদিন আর ভোটার হয়ে থাকবেন, কতদিন অন্য রাজনৈতিক দলের খেলার পুতুল হয়ে থাকবেন, কতদিন ধরে আর তারা ভিক্ষাপত্র নিয়ে দাঁড়িয়ে কোন সরকারের সামনে দাঁড়িয়ে থাকবেন। তাদের মনুষ্যত্বের মর্যাদা তো তৃণমূল সরকার দেয় না। তাদের কাছে তৃণমূল হচ্ছে সম্পূর্ণ একটা পণ্য। তাদের ভোটার মনে করছেন, মুরগি মনে করছেন। কতদিন তারা এভাবে থাকবেন? এখন সংখ্যালঘুদের সিদ্ধান্ত নিতে হবে। মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতাজের নির্বাচনের রাজনীতি করছেন, তিনি মুসলমানদের নিরাপত্তা দেবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, কে বলবে? ওই তো নিরাপত্তা দিয়েছেন না বকটুইতে, জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছেন পুলিশের উপস্থিতিতে, তারপরে মিড ডে মিলের টাকা সাইফন অফ করে তাদের দিয়েছেন, এর নামই নিরাপত্তা। দক্ষিণ 24 পরগনায় কোলের শিশুকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার নাম নিরাপত্তা। সারা পশ্চিমবঙ্গে গত 1 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে, তৃণমূলই অবশ্য তৃণমূলকে মেরেছে, তার 90% হচ্ছে সংখ্যালঘু। এই নিরাপত্তা তিনি দিয়েছেন পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ কজন সংখ্যালঘু মারা গেছে, আর পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু মারা গেছে, একবার হিসাবটা পাশাপাশি রাখুন। গতকাল কলকাতা হাইকোর্টে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ, এক হচ্ছে সন্দেশখালী যাবতীয় তদন্তভার সিবিআই কে দেওয়া হয়েছে, যাবতীয় তদন্তভার সিবিআই কে দেওয়া হয়েছে সন্দেশখালী, কার্যত সেখানকার পুলিশের যাবতীয় যা ভূমিকা ছিল পুরোটাই কন্ট্রোল কার্যত এখন সিবিআই করবে, পোর্টাল খোলা থেকে শুরু করে যাবতীয়। কি বলছেন? এই সরকারটাই তো নেই, পশ্চিমবঙ্গে কোনো সরকার আছে নাকি? পুলিশ তৃণমূলের হয়ে একজন মহিলাকে দিয়ে টিউটার স্টেটমেন্ট প্ল্যান করাচ্ছে, মিথ্যা মামলা সাজিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের অপরাধীদের আড়াল করা। শেখ শাহজাহানকে নরম বিছনায় সুন্দরভাবে শুইয়ে রাখা, তারপরে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র মেনে ঠিক সময় বাইরে নিয়ে আসা। তো এই যেখানে সরকার চলেছে, আদালত কি সিদ্ধান্ত নেবেন, কি নির্দেশ দেবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। দ্বিতীয় যে নির্দেশ, যে এনআইএ কে রক্ষা কবচ দেওয়া হয়েছে, এনআইএ বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তাতে বলা হয়েছে পরিষ্কার যে কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে এনআইএ। দেখুন, এটাও প্রত্যাশিত ছিল। এটা তো সম্পূর্ণভাবে দিনের আলোর মতো পরিষ্কার যে যেভাবে শেখ শাহজাহানের বাড়ির সামনে যেদিন ইডি অফিসার আক্রান্ত হয়েছিলেন, রক্তাক্ত সেই অফিসারদের পাশে পুলিশ তো দাঁড়ায়নি, বরঞ্চ তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরই কাঠগড়ায় তুলে শেখা হসপিটালে পৌঁছে গিয়েছিলেন। এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের সরকারি বিবৃতি ছিল এই ঘটনার জন্য ইডি দায়ী, তারা পুলিশকে ইন্টিমেশন দিয়ে যায়নি। আবার একই ঘটনা ঘটেছে, উস্কে দেওয়ার কারণে আজকে
শঙ্করাড্ডর বাড়িতে ওই রাত্রে আক্রান্ত হয়েছে ইডি, আবার এনআইএ আক্রান্ত হলো। তো এইভাবেই তো চলছে পশ্চিমবঙ্গ। এখানে তো কোনো আইনের শাসন বলে কিছু নেই। আজকে মমতা ব্যানার্জি বলেছেন, আজকে মমতা ব্যানার্জি বলেছেন ভোটের আগে মুসলমান নেতাদের শেখ শাহজাহানকে আজকে মেডিকেলের জন্য বার করা হয়েছে, যে শেখ শাহজাহান গত সপ্তাহে বলেছিলেন যে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে তিনি বলছেন যে সিবিআই তদন্ত হলে ভালো হবে, ইডির তদন্তকেও তিনি স্বাগত জানাচ্ছেন। দেখুন, শেখ শাহজাহান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একজন লুটেরা, প্রতিষ্ঠিত সমাজ বিরোধী। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও কর্মীদের উপর আক্রমণ করেছে, সাধারণ মানুষের জীবন জীবিকাকে লুট করেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরও ঘরছাড়া করেছে। তাই একজন প্রতিষ্ঠিত খুনি সমাজ বিরোধীর বিবৃতি পাল্টা কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার মতো আমাদের কোনো রুচি নেই। ট্রাফিক পুলিশের মতো যেরকম এরকম ট্রাফিক পুলিশকে মানে না, তিনি সিবিআই কে মানে। সুবিধা এটার সাথে অ্যাডিশন, ট্রাফিক পুলিশও তো রাজ্য সরকারেরই আন্ডারে, কোথাও কি নিজের পুলিশের উপরে আস্থা নেই? আসলে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে তার কোনো কন্ট্রোল নেই, ট্রাফিক কন্ট্রোল নেই। সরকার যে যার মতো দৌড়ে বেড়াচ্ছে। দেখছেন না, একজন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি দাঁড়িয়ে আছেন, আর ফিরহাদ হাকিমের সামনে যিনি এই সরকারের কেউ নয় তিনি দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন। ফিরহাদ হাকিমের মুখটা একবার দেখবেন ভালো করে, কি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। একে প্রচন্ড গরম, হিউমিডিটি বেশি, দলের ভিতরে চাপ, বাইরের চাপ, এর মধ্যে তিনি আছেন। আর আপনাদের মনে করিয়ে দিচ্ছি, ফিরহাদ হাকিমের আরেকজন বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক তার একটি ঐতিহাসিক বিবৃতি হাত তুলে দেখিয়েছেন, একটা কাগজ, ইডি সিবিআই এর চিঠি আমি থুতু দিয়ে ছিঁড়ে মুহূর্তের মধ্যে ফেলে দিব, ওসব আমাকে ফরক পাই না। আজকে দেখেছেন চেহারাটা, মাথাটা পর্যন্ত সোজা নেই, অন্যের ঘাড়ে মাথা দিয়ে বেঁকে বেঁকে হাঁটছে। এই পরিণতি ভবিষ্যতে কারণ হোক তৃণমূল কংগ্রেসের, এটা দেখতেও খারাপ লাগবে। তবে ফিরহাদ হাকিম উনি এখন ধর্মীয় আচার অনুষ্ঠানে আছেন, আজকেই মনে হয় ঈদের শেষ দিন। এটা পেরিয়ে যাওয়ার পরে আমি বলবো উনি আগামীকাল থেকে অন্তত সকালে বেলটা খাবেন, বেলের শরবত খাবেন, তাতে তার শরীর মন পেট সবই ঠান্ডা থাকবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিবিআই এখনো পর্যন্ত 30টারও বেশি কেস নিয়েছে, সেই কেসগুলোর কি হলো এবং সিবিআই কে এই মুহূর্তে। আরে কেস তো বেশি কিছু হয়ে গেলে তারা ভেতরে ঢুকে যাবে। কেস তাড়াতাড়ি শেষ হচ্ছে তিনি কেন চাইছেন? বিশেষ কিছু তৃণমূল কংগ্রেসের নেতাকে একদম চিরদিনের জন্য কারাগারে ঢুকিয়ে দেওয়া। তাড়াতাড়ি পুরো করবেন না, ঠিক সময়, যতদিন ওপরের আলার লেখা আছে খেলাধুলো করে নিন, বেরিয়ে টেরিয়ে নিন, হাওয়া খেয়ে নিন। প্রত্যেকেরই জায়গা কোথায় সেটা পশ্চিমবঙ্গবাসী জানে। সন্দেশখালী মামলা তদন্তভার সিবিআই এর হাতে চলে যাওয়ার পরেই কুণাল ঘোষ বলছেন যে যখন কোনো চড়াশুনের রায় আসে তখন যেটা সরকার বিরোধী হয় সেটা তখন মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে গিয়েছেন, কিন্তু তার কিছু ছায়া, দু একটা ছায়া রেখে গিয়েছেন সেখানে। সরাসরি তো তারা আদালতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যখন তারা এই ধরনের বিবৃতি দিচ্ছেন তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসেননি। যার বাড়িতে পোস্টার লাগিয়েছিলেন তিনি রাজনীতিতে আসেননি। যাকে কোর্ট রুমের মধ্যে ম্যানহ্যান্ডেল করেছেন তিনি রাজনীতিতে আসেননি। তো কুণাল ঘোষেদের এ ধরনের বক্তব্যের, এ ধরনের আদালত বিরোধিতার কি কোনো প্রতিষ্ঠা জনমনে আছে? মানুষ এটা চিন্তা করছে যে কি করে এই সরকারটা আছে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই। আজকে চালসা যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু তিনি এক্ষেত্রে জনসংযোগ করতে চলে যান, কোনো প্রতিক্রিয়া দেন। চালসা যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়, যদিও তিনি এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেননি, জনসংযোগ করে চলে যান। তাহলে বলতে হবে রাজ্যবাসীর সাহস বেড়ে গেছে। কিন্তু আমরা এই ধরনের নিম্নরুচির রাজনীতির সমর্থক নই। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পদ দিয়ে যাবে না, তাকে দেখে চোর বলে চিৎকার হবে, এ ধরনের রাজনীতি বিজেপি বিশ্বাস করে না। আরেকটা ভাইরাল হয়েছে ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে পার্থদের একটা ঈদের প্রোগ্রামে সেখানে আচমকাই অর্জুন সিং এর নামে স্লোগান হয়। পার্থ ভৌমিকের একটি প্রোগ্রামে, ঈদের প্রোগ্রামে, সেখানে আচমকাই অর্জুন সিং এর নামে স্লোগান দিতে থাকে। মানে অর্জুন সিং এর পক্ষে না বিপক্ষে? এখন তো সব ধর্মীয় সমাবেশ আর ধর্মীয় সমাবেশ নেই। এটাই তো সংখ্যালঘুদের চিন্তা করা উচিত যে আপনাদের কোন পর্যায়ে নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে
সিএ এনআরসির বিরোধিতা করছেন, কমন সিভিল কোড বিলের বিরোধিতা করছেন, রাজনীতিতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন, আর অন্যদিকে পার্থভৌমিক যে উত্তেজনা তৈরি করছেন, তো স্বাভাবিকভাবেই সেখানে প্রতিক্রিয়া অন্য সংখ্যালঘুরা কেঁপে যাচ্ছেন, তারা সেখানে অর্জুন সিং এর নামে স্লোগান দিচ্ছেন। কোনোটাই কাঙ্ক্ষিত নয়, দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অসময়ে বিহু উৎসবের জন্য টাকা দেওয়া হলেও ঘরে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিল না কমিশন। এটা তৃণমূলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে বাড়ি বানানোর অনুমতি না দেওয়ায় আন্দোলন করা হবে, বাড়ি বাড়ি গিয়ে দেখা করে বলবেন কমিশন অনুমতি দেয়নি, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি করতে তুমি হুঁশিয়ারি দিতে হবে না, চলে যান। তৃণমূল কংগ্রেসের হুঁশিয়ারিকে আর কেউ ভয় পায় না। এখন মানুষ দেখছেন মুখ্যমন্ত্রীকে চালচায় প্রশ্ন করছে যে পরে তো ভুলে যাবে। মানুষ এখন ভয়মুক্ত হয়ে গেছে। বিহুতে টাকা দেবে যে আসামের সরকার টাকা দিয়েছে, আসামের সরকার বুঝবে, কমিশন বুঝবে, আর এটা তো ওখানকার প্রথা। এ ধরনের প্রশ্ন তুললে তো আসামে আবার বাঙালিদের নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন। ওখানেও তো আগে তো জমানত বাজেয়াপ্ত করেছিলেন, এবার তার জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে এসব কথা বললে। সর্বভারতীয় দল, একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন। আর এই যে ঝড়ে বিধ্বস্ত বাড়ি নিয়ে রাজনীতি, কোনো ঝড়ে প্রাকৃতিক বিপর্যয়ে যদি কোনো বাড়ি বিধ্বস্ত হয়ে যায়, জেলা শাসকের উচিত তৎক্ষণাৎ সেটা মেরামত করা কিংবা নতুন বাড়ি তৈরি করা, তারপর রাজ্য কেন্দ্র সমন্বয়ের মধ্যে দিয়ে, সহযোগিতার মধ্যে দিয়ে সেখানে ত্রাণ ঠিকঠাক বন্টন করে মানুষের পাশে দাঁড়ানো। আজকে তৃণমূল কংগ্রেস সেটা না করে ওখানকার বাড়ির সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে রিলেট করিয়ে দিয়েছে, করিয়ে বলছে আমরা বাড়ি বানিয়ে দেব। এটা একটা রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে আইনের উপরে ভিত্তি করেই তো কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। কমিশন সিদ্ধান্ত নিচ্ছে, আর তার জন্য কিছু অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। এটাই তৃণমূলের রাজনীতি। মানুষকে পণ্য বানানোই তৃণমূলের রাজনীতি। ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যারা ঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত তাদের অ্যাকাউন্টে 20,000 টাকা আর ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা দেওয়া কে দিয়েই থাকে, নতুন কি আছে? কার টাকা দিচ্ছে? জমিদারির টাকা নাকি? যাদের টাকা তাদের কাছে ফেরত দিচ্ছে। এক লিটার সর্ষের তেল যাদের বাড়ি ভাঙা গেছে সেও যে দামে কেনেন, মুখ্যমন্ত্রীর বাড়িতেও সেই দামে কেনা হয়। ট্যাক্সের টাকাটা ঘুরে ফিরে সরকারি তহবিলে যায়, মানুষের টাকা মানুষের কাছেই ফিরে যায়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজ্যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাওয়ার মাঝখানে সবচেয়ে বড় পাঁচিল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট। আরে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী। মুখ্যমন্ত্রীকে আমরা আটকে রাখতে চাই পশ্চিমবঙ্গে, ভালোবাসা দিয়ে আমরা ওকে দিল্লি যেতে দেব না। উনি আমাদের থ্রেট করবেন, এটা তো আমরা আনন্দে মেনে নেব। উনি আমাদের শাসন করবেন না। উনি তো আমাদের অভিভাবক, আমাদের মা। এই রাজ্যবাসীকে উনি তো সস্নেহে রক্ষা করছেন। বকটুইয়ের আগুন উনি নিভিয়েছেন। তো সেই জন্য ওখানে যাদের কাছে গেছেন তারা ওনাকে চেনেন, তারা ওনাকে জানেন। সকালে জয় মা কালী, আর সন্ধ্যাবেলা মাথার উপরে হাত তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। এই রাজনীতি শেষ হয়ে যাবে। আপনারা উত্তরবঙ্গের দিকে তাকিয়ে রয়েছেন, বলছেন উত্তরবঙ্গ যেতে হবে, বারবার যেতে হবে, কিন্তু রেড রোডের নামাজ মিস করা যাবে না। উত্তরবঙ্গে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রেড রোডের নামাজ। একদম ঠিক বলেছেন। রেড রোডের বাইরে আমরা বেরোতে দেবো না। আমরা আমাদের সমস্ত ভালোবাসা দিয়ে, আমাদের আবেগ দিয়ে, আমাদের উচ্ছ্বাস দিয়ে, আমাদের শ্রদ্ধা দিয়ে আমরা 2024 সালের 15ই আগস্ট মুখ্যমন্ত্রীকে রেড রোডেই রেখে দেব। নরেন্দ্র মোদী ওদিকে রেড ফোর্টে আর এদিকে রেড রোডে। দিদি 2024 সাল, 25-এর কোনো গ্যারান্টি নেই। 25-এ উনি থাকবেন কিনা রেড রোডে সেটা জানা। বলছেন বরাবর আপনাদের দুয়ায় আমরা এখানে আছি, ফাইট বিজেপির সাথে, একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। ঠিকই, মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ব্লক ভোটে জিততে চান। এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি, এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু মানুষদেরও এখন মনে রাখতে হবে, এই ভোটের আগে চিন্তা করতে হবে যে দেশের মধ্যে আরেকটা বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনা করছে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে মোহাম্মদ সেলিম।
দুজনের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। পাশে ভাই অধীর রঞ্জন চৌধুরীও আছেন, বলতেন আজকে তো একদম স্পষ্ট করে সে তো দিলেন। খোলাখুলি এ তো একদম বলছেন খুল্লা প্যার করেঙ্গে। এখন তো সেই অবস্থায় চলে গেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বলছেন মৌসুম বদলনা চাইয়ে, দেশ কিসি কা বাপ কা হ্যায় ক্যা? হ্যাঁ, অভিষেক বলছেন মৌসুম বদলনা চাইয়ে, সবার কথা কিসি কা বাপ কা থোড়াই হ্যায়। সবার কথা প্রতিক্রিয়া দেওয়ার আর সব প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই, কিসের মৌসুম বদল? মৌসুমটা কিসের বদল? সেটা বুঝতে পারছি। বলছে আনাকুলি আজকে ইডি কার বাড়ি যাবে সেটা আমার জানা নেই, তুমি তো অন্য কারো জানা থাকে। বামপন্থী নেতা। আনাকুলি দাঁড়াও, বামপন্থার ব্যাপার আছে, বলো। বলছি একটু আগে আমি- দাঁড়াও, বামপন্থা আপনি একটু আগে বললেন না, লকডাউনে কোনো নেতার সঙ্গে ফোনে কথা হচ্ছে, মানে রাজ্যের কোনো মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে? এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি তো বলুন। আমি বলেছি, কিন্তু আমি তো সেটা আমার অধিকারের মধ্যে পড়ে তোমার প্রশ্নের উত্তরটা না দেওয়া। তুমি তো বলি এই বামপন্থী নেতা সুজন চক্রবর্তী, যিনি মানে প্রার্থীও বটে এবং তিনি একবার বলেছিলেন ধর্ম হচ্ছে আফিম, তাকেই দেখা গেল ঈদের একটা অনুষ্ঠানে যেখানে চক্রবর্তী বলেন, এটা পাঠিয়ে দেয়। পাঠে যায় আবার তুমি। হ্যাঁ, যাই হোক ধর্ম আফিম, তো সেখানে দাঁড়িয়ে তিনি এবং সৌগত রায় দুজনে মিলে একটা ঈদের অনুষ্ঠানে হাত ধরাধরি করে গেলেন। তাহলে কি ইন্ডিজনের এখনো কোন রকম আশা আছে বলে মনে করেন? না, সকলের টার্গেট হচ্ছে সংখ্যালঘু ভোট। দেখলেন দুই ভাই ওখানে, একজন মুর্শিদাবাদ একজন বহরমপুর, এত কাছে দুজনে। কলকাতাকে সব ভুলে এখন ওই দিকে চলে যাচ্ছে, সব এখন ঈদের ময়দানে যাচ্ছে। আমাদের মানুষ এবার বাধ্য হয়ে রামের দিকে ঢুকে যাবে। এটা রাজনীতি নয়, এই বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে। তন্ময় ভট্টাচার্য আর সায়ন্তিকাকেও একসঙ্গে দেখা দিয়েছে। একজন দুজনেই ভোট ভালো প্রচার করে এসেছে। এসেছেন। হ্যাঁ, কোথায় আলমবাজারে কে? বরানগরে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্য। একই ফ্রেমে ছবি দেখেন। লক্ষ্য এক এবং অদ্বিতীয়। সে অর্জুনের পাখির চোখ দেখার মতো। পশ্চিমবঙ্গে 27% ভোট চাই, 27% বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে, সিএ নিয়ে কথা বলতে হবে, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করতে হবে, হিন্দুদের দোকান বাড়ি লুট করতে হবে, যেটা হয়েছিল সিএ নিয়ে, ট্রেনে আগুন লাগিয়ে দিতে হবে। তারপর বলবে প্রতিহিংসার রাজনীতি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি। পশ্চিমবঙ্গের মানুষ ধর্মনিরপেক্ষতাটাকে বুঝে গেছে, আর এর উপরে ভিত্তি করেই ভোট দেবে। আজকে ঈদের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলছেন ভোটের আগে মুসলমান নেতাদের খুঁজে খুঁজে ফোন করে জিজ্ঞাসা করছে কি চাই। আমি বলবো কিচ্ছু চাই না। অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি, সিএ, সিভিল কোড হবে কি না। আমি বলে যাচ্ছি গায়ের জোরে কিচ্ছু হবে না। একদম ঠিক, গায়ের জোরে আর আমরা বক্তব্য করতে দেবো না। আর কোন মুসলমানকে পশ্চিমবঙ্গে জীবন্ত পুড়িয়ে মারবার ব্যবস্থা আমরা করতে দেব না। সন্দেশখালীতে গতকাল রাতে একজন বিজেপি বাইরে একজনকে দাঁড় করে দেওয়া, আর কাউকে ঢুকতে দেবে না। দরজাটা খুলে রাখলে না খোলা যাবে না, খোলা যাবে না। খোলা যাবে না, আওয়াজ আসবে। শ্রমিকা, এই একটা হচ্ছে সন্দেশখালীতে গতকাল রাতে বিজেপির একজন কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, সুব্রত মণ্ডল, এবং অভিযোগের দিন টিএমসির বিরুদ্ধে। এখানে এত কিছু হয়েছে, ফের বিজেপি কর্মীর বাড়িতে আগুন। দেখুন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে সন্দেশখালীর সামগ্রিক চিত্র বদলায়নি। শিবু হাজরাকে গ্রেপ্তারের পরে সন্দেশখালী 2 নম্বর ব্লকের চেহারা বদলে যায়। একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। শাহজাহান, শিবু হাজরা এরা সবাই একটা বিচ্ছিন্ন ব্যক্তিত্ব কেউ নয়, তৃণমূলের কর্মসূচির এরা অঙ্গস্বরূপ। এরাই তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের এজেন্ডাকে বাস্তবায়িত করছিল। তারা চলে গেছে, সিংহাসন তো খালি থাকে না, অন্য লোক চলে এসেছে, সঙ্গে পুলিশ আছে। এখন তো পুলিশ বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাত্রিবেলা গিয়ে প্রতিবাদী মহিলাদের বাড়িতে বাড়িতে থ্রেট করছে। কিন্তু এভাবে মানুষের কণ্ঠস্বরকে দীর্ঘদিন অবদমিত করে রাখা যায় না। নিতে পারছি না। শেখ শাহজাহানের কাছে নিয়োগ দুর্নীতির টাকাও পৌঁছেছিল এবং যেটা খবর পাওয়া যাচ্ছে তিনি সেই সমস্ত নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে জমি কিনতেন। ইডির নজরে এবার সেই টাকাও শেখ শাহজাহান দূর বা ইডি খালি শাহজাহানকে খুঁজছে, কোথায় একটা বসিরহাটে জমি কিনছে এদিক ওদিক তাকে নিয়ে। ওখানে রবীন্দ্রনাথের কোলে চলে গেছে, সবাই বোলপুরে জমি কিনছে, বাড়ি কিনছে বান্ধবী নিয়ে, সে তার দিকে দেখছে না। তো ওরা যদি তাদের বান্ধবীর জন্য ওখানে বাড়ি কিনতে পারে, শাহজাহান বাজারে কেউ চুরি করেছে, কেউ চুরি করেছে, ও এখানে একটা জমি কিনতে পারবে না? সবাই জমি কিনবে। তৃণমূলের কাজই হচ্ছে জমি দখল। জমি দখল মানে কি? জমির ওপর তৃণমূলকে আরো জোর করে প্রতিষ্ঠা করা। তৃণমূল বলে না পায়ের তলায় বিজেপির জমি নেই, মানেটা কি?
বিজেপির কাছে এত জমি নেই, তৃণমূলের কাছে আছে বোলপুরে আর জমি আছে, এত বাগান বাড়ি আছে, সর্বত্রই তো তৃণমূল। খাস জমি তৃণমূল, দেবোত্তর সম্পত্তি তৃণমূল, রেলের সম্পত্তি তৃণমূল, ইরিগেশন তৃণমূল, ডিবিসি তৃণমূল, নদীর চর তৃণমূল, ওয়াকফ প্রপার্টি তৃণমূল। তৃণমূলই তো আছে বাজারে। রোমহর্ষক ঘটনা এটাই, এই শেখ শাহজাহান তিনি শেখ শাহজাহানকে আমি বেশি আলোচনা করতে উৎসাহী নয়। শেখ শাহজাহানের বাহিনী আমার ওপরও গুলি চালিয়ে দিয়েছে। এই দুজন সাংবাদিকের দাক্ষিণে আমি আজকে এখানে জীবিত বসে আছি। শেখ শাহজাহান আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহকর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করে মেরেছে, এবং ক্রমশ প্রকাশ্য হবে সেইখানে একজন সাংবাদিক, যখন গুলি করার আগে পারমিশন নেওয়া হয়েছিল, আমি তার জীবনহানি হতে পারে বলে তার নাম বলবো না, তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতার গাড়িতে ছিলেন, তাকে গুলি করার আগে পারমিশন নেওয়া হয়েছিল যে তিনটাকে পেয়েছি কি করব। সে পুরো বিষয়টা জানি, এটাকে নিয়ে আমি কথা বাড়াতে চাই না নির্বাচনের আগে। শেখ শাহজাহান একজন প্রতিষ্ঠিত সমাজ বিরোধী। সে শুধু বিজেপিকে খুন করেছে এরকম নয়, সিপিএম এর বিধায়ককে ঘরছাড়া করেছে এরকম নয়, সাধারণ মানুষকেও সে মেরেছে, তৃণমূল কংগ্রেসকেও সে মেরেছে। সুতরাং শেখ শাহজাহানের মতো একজন প্রতিষ্ঠিত সমাজ বিরোধীকে নিয়ে কোনো রাজনৈতিক চর্চা হোক, এটা আমি চাই না। কিন্তু বিজেপির যে সুর, শেখ শাহজাহানের সুর তো মিলে গেছে। কারণ উনি বলছেন যে ইডি সিবিআই দিয়ে তদন্ত হোক, ভালো হবে। ইডি সিবিআই তদন্ত আপনারাও চান। এখনো বিজেপির এরকম দুর্ভাগ্য হয়নি যে শাহজাহানের মধ্যে ছাত্রকে খুঁজে বার করতে হবে। আমাদের অনেক আমরা কি করে বলবো ভাই, এটা ঠেলার নাম বাবাজি, কোথায় ভেতরে কি হয়েছে, কে কার গুঁজো খেয়েছে, কে রাজসাক্ষী হয়ে গেছে, কে কোন নেতার নাম বলে দিয়েছে, আমরা কি করে বলবো? বেরিয়ে তো সবাই দেখি হুঙ্কার দেয়, আর আমরা তো ভেতর থেকে খবর পাই যে পায়ের তলায় বসে হওয়া করে কাঁদে। আজকে বিজেপির এমএলএ সুশান্ত ঘোষ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ঢুকে কর্মীদেরকে মারধর করেছে বলে এমনটা অভিযোগ হয়েছে। অভিযোগ করে দিলেই হলো, ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। উত্তেজনা বসে কথা বলতে বলতে হাতটা এগিয়ে গেছে, সেটাকে ধাক্কা বলে মনে করছে। বিজেপির 150-র বেশি কর্মীকে খুন করে ফেললো, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। কার কোথায় হাত একটু লম্বা হয়ে গিয়ে কার বুকে ঠেকে গেল, সেই নিয়ে এত চর্চা, এত আলোচনা। প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে কেট করবো, খুঁজে নেবো, এসব মানের ব্যাপারটা কি? সন্দেশখালীতে খুলনা গ্রাম পঞ্চায়েতে আটগাছা গ্রামে বিজেপি কর্মী ধাক্কা মেরেছে, তো এটাই তো অভিযোগ। আমি সময় কথাবার্তা হলে হাতটা যদি আমার একটু এগিয়ে যায়, তো ছবিতে তো কি আসবে, তোমার ধাক্কা মারছি। খুন হয়েছে, রক্তপাত হয়েছে, মাথা ফেটেছে, কিছুই নেই। কিছু কি আরেকটা বিষয় হচ্ছে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত প্রার্থী প্রশ্নটা শেষ করবে, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে এখনো পর্যন্ত প্রার্থী দেওয়া 3 সেখানে প্রার্থী পরিবর্তন করা হলো, কেন্দ্রীয় প্রার্থী কে কোথায় পরিবর্তন, কে কার প্রার্থী, কে পরিবর্তন? আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কিন্তু অন্য তৃণমূল ঠিক করবে না, সাংবাদিক ঠিক করবে। বরযাত্রী কখন রওনা দেবে, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা, সেটা কি কারা ঠিক করবে? সেটা পাড়ার লোক ঠিক করবে না, কন্যা পক্ষ ঠিক করবে। আমরা ঠিক সময় ঠিক যাবো, একদম ঠিক সময় যাবে, দেখতে থাকো। জোর কা ঝটকা ধীরে সে লাগে, টাইম আসছে। অমিত শাহ এসে বলেছিলেন, বাংলায় এসে বলেছিলেন 35টি আসনের কথা, এবং সবাই মানে কালের নিয়মে যেটা নেমে এসেছিল 25-এ, এখন আবার অমিত শাহ বলার পর সেটা 30-এ গিয়ে উঠেছে। আপনার মনে হয় যে বাংলা থেকে 30টা আসন বিজেপি পাবে? আপনি কি ব্যথা পেয়েছেন বিজেপির আসন কমাতে? আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান স্পষ্ট। 2024-এর বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। 25-1, 26-2, এভাবে আমরা এগোতে থাকবো, দেখতে থাকুন।